নমস্কার, যতন খুলুম খা। বন্ধুরা, তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে আসছে না, এটা স্পষ্ট করে দিয়েছে তিপ্রামথার নেতারা। তারা স্পষ্ট করেছেন যে যেভাবে বিজেপি রাম মন্দিরের দাবিকে দীর্ঘদিন ধরে বললে কম বলা হবে, বছরের পর বছর বললে কম হবে, দশকের পর দশক ধরে লালন পালন করে আসছিল, ঠিক তেমনিভাবে এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকেও লালন পালন করা হবে এবং কোনো না কোনো একদিন গ্রেটার তিপ্রাল্যান্ড হবে, এই আশা নিয়েই তারা কাজ করবে। এটা স্পষ্ট করে দিয়েছে এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে তিপ্রামথা সরে এসেছে কিনা, তারা কি এই দাবিটাকে চিরতরে জলাঞ্জলি দিয়েছে কিনা, এইটা নিয়ে কনফিউশন ছিল দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা এবং নন তিপ্রাসা উভয় অংশের মানুষের মধ্যে, যার কারণে এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিভিন্ন মহল থেকে অনেক কিছু বলা হয়েছে। গতকালকে এই তিপ্রামথার তরফে এটা স্পষ্ট করা হলো যে তারা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছাড়ছে না। তবে এখানে একটা কথা হলো, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবির আগে মূলত প্রথম তিপ্রাল্যান্ডের দাবি উঠেছিল। তিপ্রাল্যান্ডের দাবি আপনার আইপিএফটি দল করেছিল। আইপিএফটিতে এনসি দেববর্মা যখন আইপিএফটির সর্বা হয়ে যান, তখন তিনি প্রথম দিকে কিন্তু আইপিএফটিকে নিয়ে তেমন কোনো সুবিধা করতে পারছিলেন না। একটা সময় তিনি তার মাথা থেকেই বুদ্ধি বেরোলো যে এমন একটি দাবিকে সামনে রাখতে হবে যে দাবিটি তিপ্রাসা যুবকদের মনে নতুন করে উৎসাহ সৃষ্টি করতে পারবে, উন্মাদনা সৃষ্টি করতে পারবে, তারা নতুন করে স্বপ্ন দেখতে পারবে এবং তাদের সামনে একটা টার্গেট ফিক্স করা যাবে, যেটাকে নিয়ে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে হঠাৎ করে একটা হই হই রই রই কাণ্ড ঘটানো যাবে। তিনি সেটা করলেন। তিনি প্রথম তিপ্রাল্যান্ডের দাবিটা উত্থাপন করলেন। তিপ্রাল্যান্ডের দাবি কিন্তু অন্য কারোর মস্তিষ্ক প্রসূত না, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রথম এই আপনার এনসি দেববর্মা, যিনি বর্তমানে নেই পৃথিবীতে, ওনারই মস্তিষ্ক প্রসূত, এবং এই দাবিটি সামনে রেখে তিনি ত্রিপুরা রাজ্যের রাজনীতি উথাল পাথাল করে দিলেন। হাজার হাজার তিপ্রাসা যুবক যুবতী রাস্তায় নেমে এলো এই দাবিতে। তখন সিপিএম এর সরকার ছিল, সিপিএম এর সরকার সিঁদুরে মেঘ দেখলো। তারা বুঝতে পারলো যে এই দাবির জনপ্রিয়তা এত বেশি হবে যে এর সামনে সিপিএম তার দীর্ঘদিনের পাহাড়ি সংগঠন টিকিয়ে রাখতে পারবে না, এবং পারেও নি। মূলত তিপ্রাল্যান্ডের দাবির সামনেই সিপিএম মূলত হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো। এই তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে 2018 সালে আপনার আইপিএফটি নির্বাচনে যায়। যদিও বিজেপি এই দাবিকে সমর্থন করেনি, তবুও তারা তাদের মতন করে জনপ্রিয়তা এই দাবিকে কেন্দ্র করে পেয়েছিল এবং তারা 8টি আপনার এমএলএ জিতিয়ে তারা বিধানসভাতে যায় এবং সরকারেও যায়। সরকারে যাওয়ার পরে যেহেতু সরকারের বড় শরিক বিজেপি, এবং বিজেপি যেহেতু একাই সংখ্যাগরিষ্ঠ ছিল, সেহেতু বিজেপির কাছে এটা কোনো প্রয়োজন ছিল না যে আইপিএফটির কথায় আইপিএফটির দাবির সামনে নতি স্বীকার তাকে করতে হবে, এমন কোনো পরিস্থিতি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি এই তিপ্রাল্যান্ডের দাবিকে কখনোই গুরুত্ব দেয়নি এবং শেষ পর্যন্ত এটা করেও নি। এখন আইপিএফটি সরকারের থেকেও তারা তিপ্রাল্যান্ডের দাবিটাকে আর তারা প্রধান করতে পারছেও না, তাদের জন্য এটা দুর্বলতা হয়ে গেল। ফলে যে তিপ্রাল্যান্ডের দাবি আইপিএফটিকে জিরো থেকে হিরো বানিয়েছিল, সেই তিপ্রাল্যান্ডের দাবিটাই যখন তারা এটাকে দুর্বল করে দিল, তখন তারা আবার হিরো থেকে জিরোতে পরিণত হয়ে গেল। প্রায় জিরোতে হয়ে কোনো মতে তারা টিকে আছে, নামটা টিকে আছে। এই সুযোগটা নিয়ে আপনার তিপ্রামথা নতুন দল যখন তৈরি হলো, গ্রেটার তিপ্রাল্যান্ড দাবিটাকে সামনে রাখলো। এবার ওই তিপ্রাল্যান্ডের দাবি না রূপায়িত হওয়ার কারণে মানুষের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভ ছিল, তিপ্রাসা মানুষের মধ্যে একটা দুঃখ ছিল, বেদনা ছিল, অভাব ছিল। ফলে যখন তারা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি শুনলো, নতুন করে এই দাবিটা উঠে আসছে এবং এই দাবির মূল দাবিদার হলো ত্রিপুরা রাজ পরিবারের একজন ব্যক্তি,
তখন তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন, নতুন করে তারা আশায় বুক বাঁধলেন, নতুন করে উন্মাদনা সৃষ্টি হলো রাজ্য জুড়ে। তিপ্রাসা জনতার মধ্যে একটা নতুন ঢেউ সঞ্চার হলো। এই ঢেউয়ের সামনে আবার দেখা গেল পাহাড়ে প্রথমে বিজেপি উড়ে গেল, তারপর সিপিএম উড়ে গেল, মানে আইপিএফটিও উড়ে গেল। অর্থাৎ এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এত বেশি জনপ্রিয়তা পেল যে এডিসি থেকে সিপিএম ক্ষমতা হারালো। বিজেপি যেহেতু তখন রাজ্যের শাসক দল এবং একক সংখ্যাগরিষ্ঠ, সেই বিজেপি এডিসিতে ক্ষমতায় আসবে স্বপ্ন দেখছিল, তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আইপিএফটি যে ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে একসময় পাহাড় উথাল পাথাল করেছিল, সেই আইপিএফটির স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে গেল। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার তিপ্রামথা আপনার এডিসিতে ক্ষমতায় এলো। এরপরে এই দাবিটিকে সামনে নিয়ে তার আন্দোলন কন্টিনিউ থাকার পরিণতিতে শেষ পর্যন্ত সে বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করল। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম যে কংগ্রেস এবং সিপিএম এই দুটো দলকে বাদ দিলে আর কেউ প্রধান বিরোধী দল হবে, এটা এর আগে কল্পনার বাইরে ছিল। মানে কোনো আঞ্চলিক দল প্রধান বিরোধী দল হবে, তিপ্রামথা সেটা করে দেখালো। এটা তার একটা গ্রেট অ্যাচিভমেন্ট ছিল। গ্রেটার ত্রিপুরাল্যান্ড না পেলেও সে কিন্তু একাধিক গ্রেট অ্যাচিভমেন্ট সে অলরেডি করে নিয়েছে। এই গ্রেট অ্যাচিভমেন্টের পরে যখন নির্বাচন শেষ হলো, যখন অনেকের ধারণা ছিল প্রধান বিরোধী দল হিসেবে তিপ্রামথা এই দাবিগুলোকে নিয়ে ব্যাপক আন্দোলন সৃষ্টি করবে, শাসক দলকে ব্যতিব্যস্ত করবে, তখন দেখা যায় যে তিপ্রামথার নেতাদের মুখে আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা শোনা যায় না। ফলে অনেকের মধ্যে হতাশা দেখা দিল, অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করলো, অনেকে নানান ধরনের মানে রাজনৈতিক বিদ্রুপ হলো, সব কিছুই হলো। এই সময়ে সাম্প্রতিক যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে তিপ্রামথার নেতাদের দিল্লিতে, সেই চুক্তির মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি জায়গা পেয়েছে কি পায়নি সেটা স্পষ্ট হয়নি। সেটা কেউ মুখেও বলছে না, কাগজেও দেখাতে পারছে না। ফলে এ নিয়ে আবার ধোঁয়াশা তৈরি হলো। ব্যাপকভাবে বিভিন্ন দিকে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করলো যে তাহলে কি তিপ্রামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ছেড়ে দিয়েছে? তার মানে কি এখন আর এটার কোনো ভ্যালিডিটি নেই? তাহলে কি কম্প্রোমাইজ হয়ে গেছে? আবার কেউ কেউ আশঙ্কা করছে যে কোনো গোপন চুক্তি হয়েছে কিনা, তার মধ্যে কোনো গোপন ক্লজ আছে কিনা যেটা ইচ্ছা করে কেউ দেখাতে পারছে না, যেখানে হয়তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থাকতে পারে। এই রকম একটা অবস্থাতে আমরা সবাই কিন্তু অস্বস্তিতে, কেন্দ্রীয় নেতারাও অস্বস্তিতে, ত্রিপুরার বিজেপি নেতারাও অস্বস্তিতে, ত্রিপুরাল্যান্ডের দাবিদার আপনার তিপ্রামথাও অস্বস্তিতে ছিল। তার কারণে এটা বুঝতে পেরেই গতকালকে তারা স্পষ্ট করলো যে তারা এই দাবিটাকে ছাড়ছে না। তার মানে এটা বোঝা যায়, খুব অটোমেটিক্যালি বোঝা যায় যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এই চুক্তিতে স্থান পায়নি, কিন্তু তারা এটাকে ছাড়বে না, তারা এটাকে রাখবে এবং কোনো একদিন এটা হবে এই স্বপ্ন নিয়ে তারা কাজ করবে। কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে তারা শুধু এডিসি এলাকা না, বরাক ভ্যালি সহ ভারতবর্ষের একাধিক রাজ্যের কিছু কিছু তিপ্রাসা অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশের কিছু কিছু অংশ, চাকলা রোশনাবাদের কিছু কিছু অংশ সহকারে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, না কি অবস্থা, কি তার রূপ হবে সেগুলি এখনো স্পষ্ট আর হচ্ছে না। প্রথম দিকে এগুলি বলা হয়েছিল, এরপরে কিন্তু আর সেগুলি বলা হয়নি। ফলে ধোঁয়াশা সে ব্যাপারেও রয়েছে। এখন কথা হলো যে ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা রাজনীতিতে আমরা ঘন ঘন নতুন দলের জন্ম হতে দেখেছি। এই বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সৃষ্টি হয়ে একটা এমন কোনো কোর দাবি নিয়ে সামনে আসে যে দাবির সামনে বাদ বাকি দলগুলো একেবারে জিরো হয়ে যায়। ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা রাজনীতিতে দেখা গেছে বিভিন্ন সময়ে একটা রাজনৈতিক দলই রাজত্ব করেছে, বাদ বাকি দলগুলি সাধারণ হয়ে থেকেছে। একটা সময় টিউজেএস এর রাজত্ব দেখেছি আমরা, এরপরে আইএনপিটির রাজত্ব, মানে রাজত্ব বলতে তিপ্রাসা জনমানুষের রাজত্ব বলছি, সরকারের আশায় যে একমাত্র রাজত্ব তা না। তারপরে আপনার আইপিএফটির রাজত্ব দেখেছি, এরপরে আমরা এখন তিপ্রামথার রাজত্ব দেখছি। এখন কথা হলো যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে এইভাবে ভবিষ্যতের জন্য তুলে রেখে যদি এই দাবি
বর্তমানে আন্দোলনের ময়দান থেকে এই দাবিটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তিপ্রামথা কতদিন সে তার যে এই মানে তিপ্রাথা মানুষের মনের মধ্যে তার যে আধিপত্য, তার যে প্রভুত্ব, তার যে জনপ্রিয়তা, সেটাকে ধরে রাখতে পারবে? প্রশ্ন সেটাই। উত্তর যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি জরুরি বলে মনে হলে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, যত্ন খুলুম খা।